ক্লাস চালু করতে একটু লেট হয়ে গিয়েছে, 8:30 থেকে ক্লাস চালু করার কথা ছিল, 8:40 হয়ে গিয়েছে অলরেডি। তো বেশি আমরা ওয়েট করবো না, ক্লাস আমরা চালু করে দেবো। ব্যাস 2 মিনিট মতন টাইম দেওয়া হোক সবাইকে একটু জয়েন করার জন্য, যারা জয়েন হতে চায়। আজকে আমাদের যে ক্লাস সেটা আমরা আজকে যেটার উপরে করবো সেটা হচ্ছে গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগ। লাস্ট আমাদের যে ক্লাস হয়েছিল সেটা ছিল তোমার বৌদ্ধ ও জৈন ধর্মের উপরে। বৌদ্ধ ও জৈন ধর্মের যা যা প্রয়োজনীয় জিনিস যা যা ছিল আমাদের সমস্ত কিছুই হয়ে গিয়েছে। বৌদ্ধ ও জৈন ধর্মের তোমাদের যে পিপিটি সেটাও তোমাদের অ্যাপে আপলোডেড হয়ে গিয়েছে, ঠিক আছে? যারা যারা ওখান থেকে ডাউনলোড করে নিয়েছো খুবই ভালো, যারা করোনি তাদের বলবো তারা তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ক্যারিয়ার জোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। করে ওখানে তোমরা ফ্রি ম্যাটেরিয়াল বলে যে সেকশনটা আছে সেখানে গেলে তোমাদের ফ্রি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আর শুধু জৈন ও বৌদ্ধ ধর্ম না, সমস্ত যা যা তোমাদের ক্লাস করানো হয়েছে এখনো পর্যন্ত সবগুলোই ওখানে আছে, ঠিক আছে? তো যে যে এখনো অ্যাপ ডাউনলোড করনি অ্যাপ ডাউনলোড করে নাও, ওকে? Let's wait for another 2 minutes. ওকে, ক্লাস স্টার্ট করা যাক তাহলে, ঠিক আছে? ক্লাস আমরা এবার স্টার্ট করে দিই। যে জয়েন হবে ধীরে ধীরে জয়েন হতে লাগুক, ক্লাস বেশিক্ষণ ওয়েট করানো যাবে না। যারা যারা জয়েন করেছো তাদের কি আমার ভয়েস অথবা স্লাইডগুলো দেখতে কোনো প্রবলেম হচ্ছে? যদি হয় আমায় কাইন্ডলি একটা মেসেজ করে জানাও চ্যাট বক্সে, ঠিক আছে? আমি ক্লাস শুরু করছি, কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে চ্যাট বক্সে জানিয়ে দিও, আর যদি কারোর কোনো প্রবলেম না থাকে ভেরি গুড, ঠিক আছে? আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগ। লাস্ট আমাদের জৈন ও বৌদ্ধ ধর্ম হয়ে গিয়েছিল, তার আগে মৌর্য যুগ এবং মৌর্য পরবর্তী যুগ আমাদের কমপ্লিট। গুপ্ত যুগটা হয়ে গেলে আর গুপ্ত যুগের পরে গুপ্ত পরবর্তী যুগে অল্প কয়েকটা রাজবংশ আছে, ঠিক আছে? তোমার যেরকম রাষ্ট্রকূট বংশ, চালুক্য যে বংশটা ছিল সেটা, চোল বংশ, সেই সমস্ত নিয়ে একটা ক্লাস আমরা পরে আবার করবো এর পরেরটা। তারপর আমরা মেডিভেল ইন্ডিয়া বা মধ্যযুগীয় ভারতে চলে যাব, ঠিক আছে? আমাদের প্রাচীন ভারত এখানে শেষ হয়ে যাবে গুপ্ত আর গুপ্ত পরবর্তী যুগে, ঠিক আছে? তো চালু করা যাক। দেখো, গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের পরে এবং সুলতানি যে সাম্রাজ্য ভারতে তৈরি হয়েছিল, ঠিক আছে, সেই সুলতানি সাম্রাজ্য তৈরি হওয়ার আগে এর মাঝে যে টাইমটা ছিল সেই টাইমে সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি হয়েছিল গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে? গুপ্ত সাম্রাজ্য ইম্পর্টেন্ট কেন? কারণ মৌর্য সাম্রাজ্যের পরে এত বড় সাম্রাজ্য আর কোনোটা তৈরি হয়নি, আর গুপ্ত সাম্রাজ্যকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। এখানে আমি লিখেও দিয়েছি, তোমাদের অনেক সময় জিজ্ঞেস করা যে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ কোন রাজবংশের সময় দেখা যায়, তো সেটা হবে গুপ্ত যুগ। তার কারণ গুপ্ত যুগের টাইমে ভারতের ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি ঘটে, ঠিক আছে? সমাজের জাতিগত দিক থেকে কিছু কঠোরতা বৃদ্ধি পায়, মহিলাদের প্রতি কঠোরতা বৃদ্ধি পায়, ঠিক আছে? সতী প্রথা দেখা দেয় এবং বিভিন্ন কুপ্রথাও চালু হয়, কিন্তু তার সত্ত্বেও সমাজের উন্নতি ঘটতে থাকে, ঠিক আছে? বিজ্ঞানের উন্নতি ঘটে, যেমন তোমরা জানতে পারবে যে আর্যভট্ট, বরাহমিহির, সমস্ত যে সমস্ত বিদ্বান লোকেরা ছিলেন, ঠিক আছে, তারা গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিলেন। গুপ্ত যুগ চলাকালীনই তাদের জন্ম হয় এবং সেইখানে বিজ্ঞানের উন্নতিও ঘটে। তো এই সমস্ত কারণে গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। তারপরে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা শ্রীগুপ্ত। অনেকেই হয়তো গুপ্ত বংশের যেখানেই পড়েছো সেখানে সবচেয়ে প্রথমে উল্লেখ করা থাকে প্রথম চন্দ্রগুপ্তের কথা, ঠিক আছে? কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত কোনো মতেই প্রতিষ্ঠাতা ছিলেন না। প্রথম চন্দ্রগুপ্ত এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন না, প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত।
ঠিক আছে। শ্রীগুপ্তের পরে শ্রীগুপ্তের পুত্র ঘটোৎকচ গুপ্ত, তিনি রাজা হন। ঠিক আছে। এবং তারপরে গিয়ে প্রথম চন্দ্রগুপ্ত রাজা হন। তাহলে যে প্রতিষ্ঠাতা ছিল, অনেক প্রচুরবার কোয়েশ্চেন এসছে এখান থেকে স্টুডেন্টদের ট্রিক করার জন্য, যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে, তো সেখানে উত্তর হবে মহারাজা শ্রীগুপ্ত। তারপরে প্রথম চন্দ্রগুপ্ত। এবার আমরা ইম্পর্টেন্ট যে ডিটেলস সেগুলোতে যাব। ঠিক আছে। গুপ্ত বংশের প্রথম উল্লেখযোগ্য শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন এবং নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি যেটা করেন, তিনি সেটা করেছিলেন ক্ষমতাশালী লিচ্ছবি বংশের রাজকুমারী কুমার দেবীর সাথে বিবাহ করেন। ঠিক আছে। চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত যিনি ছিলেন, গুপ্ত বংশের সবচেয়ে উল্লেখযোগ্য সম্রাটদের মধ্যে প্রথমে যিনি ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে তার ক্ষমতা বৃদ্ধির জন্য সবচেয়ে দরকারি যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে বাকি যে শক্তিশালী রাজারা আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করা। এবং সম্পর্ক তৈরি করার সব থেকে সহজ উপায় হচ্ছে বিবাহ, বিয়ের মাধ্যমে। তো তিনি কি করেন, তার পাশে যে সবচেয়ে বড় রাজা ছিল লিচ্ছবি বংশ, ঠিক আছে, লিচ্ছবি বংশের রাজকুমারী কুমার দেবীর সাথে বিবাহ করেন, কুমার দেবীকে বিয়ে করে নিজের ক্ষমতা বৃদ্ধি করেন। এবং তারপরে তিনি কি করেন, ক্ষমতা বৃদ্ধি হওয়ার পরে গাঙ্গেয় উপত্যকা জয় করেন। ঠিক আছে। শ্রীগুপ্ত মানে যে চন্দ্রগুপ্ত মৌর্যের ঠাকুরদা যিনি হিসেবে ছিলেন, তো তিনি যখন গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বিহারের আর বাংলার কিছু অংশ, পশ্চিমবঙ্গের যে এখন জায়গাটা, তার কিছুটা অংশ নিয়ে গুপ্ত সাম্রাজ্য তৈরি করেছিলেন। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য লিচ্ছবি বংশের রাজকুমারীকে বিয়ে করার পরে, নিজের ক্ষমতা বৃদ্ধি করার পরে, ঠিক আছে, তারপরে তিনি গাঙ্গেয় উপত্যকা, তার মানে উত্তর ভারতের দিকে এগোতে থাকেন। গাঙ্গেয় উপত্যকা উত্তর ভারতের এলাকার দিকে, উত্তর ভারত বা তার সামনে একটুখানি এলাকাকে গাঙ্গেয় উপত্যকা বলা হয়। তো সেই এলাকার দিকে ধীরে ধীরে এগোতে থাকেন। ঠিক আছে। তারপর প্রথম চন্দ্রগুপ্ত তার সিংহাসন আরোহণের দিন থেকে গুপ্তাব্দ চালু করেন। আমরা এর আগেও শকাব্দ পড়েছি। ঠিক আছে। এই আব্দগুলো কি জিনিস, এগুলো বেসিক্যালি ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার কেমন, যেদিন গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন সেদিন থেকে ক্যালেন্ডার শুরু, সেই দিন ক্যালেন্ডারের প্রথম দিন। ঠিক আছে। তারপরে ধীরে ধীরে দিন গণনা শুরু হবে। এইগুলোকেই ক্যালেন্ডার হিসেবে ধরা হতো। শক রাজা যেমন কুষাণ, তিনি শকাব্দ চালু করে দিয়েছিলেন নিজের আমলে। ঠিক তেমনি চন্দ্রগুপ্ত মৌর্য নিজের সিংহাসনে যেদিন বসেছিলেন সেদিন তিনি কি চালু করেছিলেন, গুপ্তাব্দ। আর সেটা কত খ্রিস্টাব্দে চালু করেছিলেন, 319 খ্রিস্টাব্দে। প্রচুরবার কোশ্চেন এসছে। ঠিক আছে। যে গুপ্তাব্দ কে চালু করেন এবং কবে চালু করেন, উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে। এই চন্দ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত মৌর্যের ভিতরে কিন্তু প্রচুর ফারাক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য যেখানে যে জায়গায় থাকবে তার পাশে মৌর্য উল্লেখ করা থাকবেই। আর চন্দ্রগুপ্ত যেখানে থাকবে সেখানে প্রথম চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশের যে রাজা, তার সামনে সবসময় প্রথম উল্লেখ করে দেওয়া থাকবে। ঠিক আছে। এই দুটো জিনিস থেকে বুঝতে পারবে কোনটা চন্দ্রগুপ্ত আর কোনটা চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে প্রথম চন্দ্রগুপ্ত নিজের ও নিজের স্ত্রী রানী কুমার দেবীর মুখখচিত স্বর্ণমুদ্রা দিনারের প্রচলন করেন। ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্রথম চন্দ্রগুপ্ত এমন একজন রাজা ছিলেন যিনি প্রথমবারের মতন নিজের রানী যে তারও ছবি মুদ্রার পেছনে ছাপাতে লাগেন। ঠিক আছে। তার মেন কারণ কি ছিল আমি তোমাদের একটু আগে এক্সপ্লেন করলাম সেটা। হ্যাঁ, এর যে মেন কারণটা ছিল সেটা হচ্ছে তিনি লিচ্ছবি বংশের রাজকুমারীর সাথে বিয়ে করে বেসিক্যালি নিজের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন। ঠিক আছে। তো তার কাছে কুমার দেবীর যে গুরুত্ব সেটা খুব বেশি ছিল। ঠিক আছে। সেই কারণে সে কি করেছিল, নিজের ছবির পাশাপাশি নিজের রানীর যে মুখের মূর্তি তার ছবিটাও স্বর্ণমুদ্রার পেছনে ছাপিয়ে সেগুলো প্রচলন করে। ঠিক আছে। এবং এই যে মুদ্রাগুলো ছিল এগুলো কি নামে প্রচলিত ছিল, দিনার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রার নাম কি ছিল, দিনার। ঠিক আছে। তারপর সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট সমুদ্রগুপ্ত। ঠিক আছে। সমুদ্রগুপ্তের থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে গুপ্ত বংশের। তো এই যে পার্টটা এটা ভালো করে সকলেই পড়বে। ঠিক আছে। আমি বলছি শোনো, কারো কোনো জায়গায় যদি কনফিউশন থাকে কমেন্ট বক্স বা চ্যাট বক্সে তোমরা লিখে পাঠিও। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সম্পর্কে সব থেকে বিস্তারিতভাবে জানা যায় তার সভাকবি হরিসেন রচিত প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি থেকে। স্টুডেন্টরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে প্রয়াগ প্রশস্তি আর এলাহাবাদ প্রশস্তি নিয়ে, তাই আমি দুটোই মেনশন করে দিয়েছি। প্রয়াগ যে জায়গাটা উত্তর ভারতের একটা জায়গার নাম, বর্তমানে এলাহাবাদ। ঠিক আছে। ওই জায়গাটা যখন সুলতানি সাম্রাজ্য বা যে
সুলতানি সাম্রাজ্যের সূচনা হওয়ার আগে যখন ইসলামিক ইনভেশন যেগুলো বলা হয়, ঠিক আছে, বাইরের থেকে মুসলিম ধর্ম যখন ধীরে ধীরে ভারতে প্রবেশ করতে থাকে এবং সেই সমস্ত রাজারা যখন জায়গা জয় করতে থাকে তখন তারা নাম পরিবর্তন করতে থাকে। তো সেই ক্ষেত্রে প্রয়াগের নাম পাল্টে হয়ে যায় এলাহাবাদ, ঠিক আছে। তো বর্তমানে দুটো নামেই ডাকা হয়, প্রয়াগ প্রশস্তি বলেও ডাকা হয় আর এলাহাবাদ প্রশস্তি বলেও ডাকা হয়, ঠিক আছে, একই জায়গা। তারপরে উত্তর ভারতে 9 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য নিজের সাম্রাজ্যভুক্ত করেন। এটা তোমাদের মনে রাখার দরকার নেই যে কজন রাজাকে কোথায় পরাজিত করেছিল, ঠিক আছে, আমি মেনশন করেছি, তার কারণ আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি। তিনি উত্তর ভারতে 9 জন রাজাকে পরাজিত করে এবং তাদের রাজ্যগুলো নিজের রাজ্যের আন্ডারে নিয়ে নেয়। কিন্তু সেনাপতি বীর সেন, ওনার যে সবচেয়ে ভালো সেনাপতি ছিল বীর সেন, তার সাহায্যে দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেও পরাজিত রাজাদের রাজ্য ফেরত দিয়ে দেন। তিনি কি করেছিলেন, সাইডে যে ম্যাপটা আছে সেখানটায় তোমরা দেখতে পাবে এই যে আকাশী কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, ঠিক আছে, ওয়েট এ সেকেন্ড, আচ্ছা, আকাশী কালারের এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে পার্টটা, এই পার্টটা ছিল চন্দ্রগুপ্ত, প্রথম যে চন্দ্রগুপ্ত বা গুপ্ত বংশের যে প্রথম সবচেয়ে উল্লেখযোগ্য রাজা প্রথম চন্দ্রগুপ্তের দ্বারা বিজিত যে রাজ্য, ঠিক আছে, তার রাজ্য ছিল এইটুকু, তিনি এইটুকু জায়গা জয় করেছিলেন। তারপরে যখন সমুদ্রগুপ্ত আসলেন, সমুদ্রগুপ্ত সেই যে কমলা যে এলাকাটা দেখতে পাচ্ছ এত বড়, এই পুরো এলাকাটা জয় করে নিজের আন্ডারে নিয়েছিলেন এবং তারপরেও এই সাইডে যে জায়গা, এই জায়গাগুলোও তিনি জিতেছিলেন, কিন্তু জেতার পরেও তিনি এই জায়গাগুলো ফেরত দিয়ে দিয়েছিলেন। তার কারণ কি, তিনি বুঝতে পেরেছিলেন যে এত বড় সাম্রাজ্য যদি বানিয়ে ফেলি তাহলে সামলানোটা অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, ঠিক মতন মেনটেন করা যাবে না, রোজ কোনো না কোনো জায়গায় বিদ্রোহ হবে, রোজ যুদ্ধ লড়তে হবে। তো তিনি কি করেছিলেন, এই জায়গাগুলো জয় করার পরে তাদের কাছ থেকে কর আদায় করে তাদের রাজ্য ফেরত দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে, করদ রাজ্যে পরিণত করেছিলেন। তারা টাইম টু টাইম সমুদ্রগুপ্তের কাছে কর পাঠাতো, ঠিক, বা ট্যাক্স পাঠাতো, ঠিক আছে। তো এই যে নীতি, জেতার পরেও তিনি রাজ্য ফেরত দিয়ে দিতেন, এই নীতিটাই গ্রহণ পরিমক্ষ নীতি নামে খ্যাত। গ্রহণ পরিমক্ষ নীতি প্রচুরবার কোশ্চেন এসছে যে কার নীতি ছিল গ্রহণ পরিমক্ষ নীতি এবং সেটা কি নীতি, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করে এবং দক্ষিণ ভারতের 12 জন রাজাকে, ঠিক আছে, পরাজিত করার পরেও উত্তর ভারতের রাজাদের রাজ্যগুলো নিজের কাছে রেখে দেয় আর দক্ষিণ ভারতের রাজাদের রাজ্যগুলো সে তাদের কাছে ফিরিয়ে দেয় করের বদলে বা ট্যাক্সের বদলে। তাদের সাথে একটাই শর্ত ছিল, টাইম টু টাইম তারা ট্যাক্স পাঠাবে, ঠিক আছে। সাইডে আমি তোমাদের ছবি দিয়ে দিয়েছি। আর এই সাইডে যে সবুজ এলাকাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে জয় করা রাজ্য। তাহলে বুঝতে পারছো যে 3 জন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা ছিল, তাদের মধ্যে সমুদ্রগুপ্ত সব থেকে বেশি জায়গা জয় করেছিল গুপ্ত সাম্রাজ্যের, ঠিক আছে। তারপর তার যুদ্ধ পারদর্শিতার কারণেই ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো কোশ্চেন তৈরি হয় এখান থেকে, ঠিক আছে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, সমুদ্রগুপ্তকে, এবং কে বলেন প্রথম, ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে। পরীক্ষার খাতায় এসছে, প্রচুরবার এসছে কোশ্চেন, মনে রাখবে এটা। তারপর এবার সমুদ্রগুপ্ত একমাত্র গুপ্ত সম্রাট যিনি সর্বরাজচ্ছেত্তা উপাধি গ্রহণ করেন। এই নামটা ভালো করে মনে রাখবে তোমরা। সর্বরাজচ্ছেত্তা যে উপাধিটা তিনি গ্রহণ করেছিলেন সেটা একমাত্র গুপ্ত সম্রাট ছিলেন। তার এটা বলার কারণ কি, গুপ্ত সম্রাটেরা অনেক উপাধি নিয়েছিলেন এবং বেশ কিছু রাজা ছিলেন যারা একই উপাধি বারবার ইউজ করেছিলেন। যেমন ধরো সমুদ্রগুপ্তেরই একটা উপাধি ছিল পরম ভাগবত, যেটা পরবর্তীকালে কুমারগুপ্তও নিয়েছিল, পরবর্তীকালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনিও গ্রহণ করেছিলেন। এরকম মহারাজাধিরাজ, মহারাজ, এরকম যে উপাধিগুলো ছিল সেগুলো একের বেশি রাজা গ্রহণ করেছিল, কিন্তু একমাত্র রাজা যার সর্বরাজচ্ছেত্তা উপাধি ছিল সে ছিল সমুদ্রগুপ্ত, ঠিক আছে। তো যেহেতু তার এই একটা মাত্র উপাধি একজন রাজার কাছে ছিল, তাই এই উপাধিটার খুব ইম্পর্টেন্স এবং এটার থেকে প্রচুরবার কোশ্চেন এসছে। যেই উপাধিগুলো অনেকগুলো রাজা নিয়েছে সেগুলোর থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে, কারণ স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাবে পরীক্ষার হলে। তো সেই কারণে এই যে উপাধিটা, এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রচুরবার এসছে। সর্বরাজচ্ছেত্তা কার ছিল, সমুদ্রগুপ্তের। তারপরে আচ্ছা, সর্বরাজচ্ছেত্তা যে এটার যে মানেটা সেটা হচ্ছে সব রাজাদের যে উচ্ছেদ করে বা সমস্ত রাজাদের যে হারিয়ে দেয় সে। তারপরে এছাড়াও সমুদ্রগুপ্ত দ্বারা গৃহীত উল্লেখযোগ্য উপাধিগুলি হলো কবিরাজ, পরম ভাগবত এবং অশ্বমেধ পরাক্রম, ঠিক আছে। এইগুলোর মধ্যে কবিরাজটা মনে রাখবে,
বাকি দুটো তোমাদের অতটাও ইম্পর্টেন্ট না, আমি মেনশন করে দিয়েছি, ঠিক আছে। অশ্বমেধ পরাক্রম, এটা যেটা অশ্বমেধ মহারাজ নামে একজন ছিলেন পরবর্তীকালে। তো এইগুলোর থেকে খুব বেশি কোশ্চেন আসে না, কোশ্চেন আসে সর্বরাজচ্ছেদা আর কবিরাজ, এই দুটোর থেকে, ঠিক আছে। তারপরে সমুদ্রগুপ্ত বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন ও অশ্বমেধ যজ্ঞ করেন। সমুদ্রগুপ্ত বৈষ্ণব ধর্ম নিয়েছিলেন, ঠিক আছে। এটা মেনশন করে দিচ্ছি তার কারণ সমুদ্রগুপ্তের প্রেডিসেসর বা সমুদ্রগুপ্তের যে আগে যারা ছিলেন তার বংশের যারা ছিলেন, যেমন শ্রীগুপ্ত যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিন্তু বৈষ্ণব ছিলেন না বংশগত দিক থেকে, তারা বৈশ্য ছিল, ঠিক আছে। পরবর্তীকালে সমুদ্রগুপ্ত সেই বৈশ্য থেকে পাল্টে বৈষ্ণব ধর্ম নেয় এবং অশ্বমেধ যজ্ঞ করে। অশ্বমেধ যজ্ঞ আমি তোমাদের লাস্ট যে ক্লাস সেখানে হয়তো মেনশন করেছিলাম, ঠিক আছে। তো এখানে আর ভেঙে বলছি না যে অশ্বমেধ যজ্ঞটা কি। তারপরে সিংহল রাজ মেঘ বর্মন দূত পাঠিয়ে সমুদ্রগুপ্তের কাছে বোধগয়াতে বৌদ্ধ মঠ তৈরি করার অনুমতি চান। এই কোয়েশ্চেনটা প্রচুরবার এসছে, ঠিক আছে। সিংহল রাজ মানে বর্তমান যে শ্রীলঙ্কা যে জায়গাটা, সেই জায়গাটাকে আগে সিংহল বলা হতো, ঠিক আছে। তো সেই সিংহল রাজ সিংহলের যে রাজা ছিল মেঘবর্মন, সরি, ওখানকার যে রাজা ছিলেন মেঘবর্মন, তিনি দূত পাঠান। দূত মানে মেসেঞ্জার। দূত পাঠিয়ে সমুদ্রগুপ্তের কাছে বোধগয়াতে বৌদ্ধ মঠ তৈরি করার অনুমতি চান। তিনি সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠান এবং তার কাছে অনুমতি চেয়েছিলেন যে বোধগয়া মানে বর্তমান যে জায়গাটায় তোমাদের বৌদ্ধ ধর্মের মেন প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক আছে, যেখানে তোমার গৌতম বুদ্ধ তোমার বোধি লাভ করেছিল, সেই জায়গাটাতে বৌদ্ধ মঠ তৈরি করার জন্য অনুমতি চান, ঠিক আছে। এবং সমুদ্রগুপ্ত তাকে অনুমতি প্রদান করেন। এই কোশ্চেনটা এসছে যে কোন রাজা সমুদ্রগুপ্তের কাছে বৌদ্ধ মঠ তৈরি করার অনুমতি চেয়েছিলেন। তো সেটা হবে সিংহল রাজ মেঘবর্মন, নামটা মনে রাখবে, মেঘবর্মন, ঠিক আছে। সমুদ্রগুপ্তের থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এইগুলোই ছিল। এইবার আমরা তার পরেরটায় যাব। পরে যে রাজা ইম্পর্টেন্ট ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। এখানটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, দেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা রামগুপ্তকে হত্যা করে সিংহাসন আরোহণ করেন ও রামগুপ্তের বিধবা স্ত্রী ধ্রুব দেবীকে বিবাহ করেন, ঠিক আছে। এই যে ঘটনাটা ঘটেছিল এর পেছনে একটা সুন্দর কাহিনী ছিল, যে সমুদ্রগুপ্তের বড় ছেলে রামগুপ্ত এবং তার ছোট ছেলে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। রামগুপ্ত প্রথমে রাজা হন, রাজা হওয়ার পরে এক শক রাজা রুদ্রসিংহ বলে একজন ছিলেন, রুদ্রসিংহ, তৃতীয় রুদ্রসিংহ, তিনি গুপ্ত সাম্রাজ্যের উপরে আক্রমণ করেন এবং রামগুপ্তকে পরাজিত করেন। পরাজিত করার পরে রামগুপ্তের সামনে শর্ত রাখেন যে রামগুপ্তের স্ত্রীকে তার হাতে তুলে দিতে। রামগুপ্ত নিজের প্রাণ রক্ষা আর রাজ্য রক্ষার ভয়ে তার স্ত্রীকে তুলে দেওয়ার জন্য রাজিও হয়ে যায়। তো সেরকম অবস্থায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যে তার ছোট ভাই ছিল, সে প্রচন্ড পরিমাণে রেগে যায় তার উপরে এবং পরবর্তীতে সে যেই শক রাজা আক্রমণ করেছিল রুদ্রসিংহ, তৃতীয় রুদ্রসিংহ, তাকে পরাজিত করে এবং রামগুপ্তকেও হত্যা করে তার কাপুরুষতার জন্য। এবং তাকে হত্যা করার পরে তার যে স্ত্রী ছিল ধ্রুব দেবী, রামগুপ্তের স্ত্রী, তাকে বিবাহ করে, ঠিক আছে। এইভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হন। তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে শকারীয় বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন, ঠিক আছে। যে শক রাজা তৃতীয় রুদ্রসিংহ যার কথা বললাম, তাকে পরাজিত করার পরে সে নিজের উপাধি কি কি নেয়, শকারী ও বিক্রমাদিত্য, এই দুটো উপাধি গ্রহণ করেন, ঠিক আছে। শকদের পরাজিত করার খুশিতে তিনি রৌপ্য মুদ্রা চালু করেন। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ গুপ্ত সাম্রাজ্যে প্রথম রৌপ্য মুদ্রা বা রূপোর মুদ্রা চালু করেছিল কে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং সেই মুদ্রাগুলো কি নামে পরিচিত ছিল, রূপক নামে, ঠিক আছে। শকদের পরাজিত করার খুশিতে তিনি রৌপ্য মুদ্রা চালু করেন এবং এই মুদ্রাগুলি রূপক নামে পরিচিত। হয়ে গেল। এই পর্যন্ত কারোর যদি কোনো কনফিউশন থাকে সাইডে চ্যাট বক্সে লিখে পাঠিয়ে দিও, না হলে আমি পরের পেজে যাচ্ছি, ঠিক আছে। দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্নের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে নবরত্ন কার রাজসভায় ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত অথবা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, দুজনই কিন্তু সেম। বিক্রমাদিত্যটা তার টাইটেল বা উপাধি ছিল। তো চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্নের উল্লেখ পাওয়া যায়। নবরত্ন কারা কারা ছিলেন, ঠিক আছে। এক মিনিট ধরো। আচ্ছা,
নবরত্ন কারা কারা ছিলেন দেখো, যারা হলেন কালিদাস, অমর সিংহ, ধনন্তরী, বরাহমিহির, বড়রুচি, ঘটকর্পর, খপনক, বেতাল ভট্ট আর শঙ্কু। ঠিক আছে, এই 9 জন ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন। নবরত্ন থেকে কোশ্চেন আসে, কেমন কোশ্চেন? তোমাদের 4 জনের নাম তুলে দেবো এবং তার ভিতরে একজন থাকবে, এই 9 জনের নামের মধ্যে একজনের নাম দিয়ে বলবে এদের মধ্যে কে নবরত্নের অংশ ছিল। ঠিক আছে, অথবা তোমাদের 4টে নাম দিল যেখানে 3 জন নবরত্নের নাম আছে, একজন বাইরের, সেখানে জিজ্ঞেস করবে যে কে ছিল না নবরত্নের অংশ। আর আরেক প্রকার ভাবে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে গিয়ে কার রাজসভায় নবরত্নদের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আর্যভট্ট চন্দ্রগুপ্তের রাজসভায় বর্তমান ছিলেন। এটা খুবই অবাক করা একটা জিনিস যে আর্যভট্ট চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় বর্তমান ছিলেন, মানে তার রাজসভাতেই ছিলেন, কিন্তু তাকে নবরত্নের ভিতরে যে কেন ধরা হয়নি আমি জানি না। ঠিক আছে, আর্যভট্টকে হিসাব মতন নবরত্নের ভিতরে ধরা উচিত ছিল। তারপরে ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। আমি যে পয়েন্টগুলো তোমাদের দিয়েছি এখানে বা এর আগের স্লাইডগুলোতে, ঠিক আছে, সবকটা পয়েন্ট যতটুকু ইম্পর্টেন্ট সেইটুকুই দিয়েছি, তার এক্সট্রা কোনো কিছু দেওয়া হয়নি তোমাদের এখানে। তোমাদের পরীক্ষার জন্য যেটুকু দরকারি এইটুকুই দরকারি, এইগুলোই পড়বে, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়া লাগবে না। ঠিক আছে, এই পেজটা হলে আমি আরেকবার রিভিশন দিয়ে দেবো তোমাদের প্রথম থেকে। ঠিক আছে, ছোট করে। তো দেখো, ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। কোয়েশ্চেন প্রচুরবার এসছে যে ফাহিয়েন কার আমলে ভারতে আসেন, অথবা চন্দ্রগুপ্তের আমলে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন। দুরকম ভাবে ঘুরিয়ে আসে, তো সেক্ষেত্রে ফাহিয়েন উত্তর হবে। তারপরে কুমারগুপ্ত। কুমারগুপ্তর থেকে খুব ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। হ্যাঁ, জোর করে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে তাহলে এই 3টে পয়েন্টের উপরেই জিজ্ঞেস করবে, তাছাড়া আর কোনো কিছুর উপরে না। কুমারগুপ্ত ভগবান কার্তিকের উপাসক ছিলেন। খুব কম এসছে কোয়েশ্চেনটা। ঠিক আছে, সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে তিনি নালন্দা মহাবিহারের নির্মাণ করেন। নালন্দা মহাবিহার কে তৈরি করেছিল, এই কোয়েশ্চেনটা সব থেকে বেশি বার এসছে, সেটা হবে কুমারগুপ্ত। ঠিক আছে, তার শাসনকালের শেষ দিকে হুন আক্রমণ প্রতিহত করতে গিয়ে তিনি নিহত হন। তার যখন শাসনকালের শেষের দিকে ছিল তখন হুনেরা আক্রমণ শুরু করে ভারতের উপরে, এবং সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে, আটকাতে গিয়ে তিনি নিহত হন, হুনদের হাতে নিহত হয়ে মারা যান। ঠিক আছে, এই 3টেই পয়েন্ট কুমারগুপ্তর থেকে ইম্পর্টেন্ট, এর থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট নেই। তারপরে দেখো, স্কন্দগুপ্ত শেষ উল্লেখযোগ্য গুপ্ত সম্রাট। স্কন্দগুপ্ত ছিলেন শেষ উল্লেখযোগ্য গুপ্ত সম্রাট, এরপরেও গুপ্ত সম্রাট ছিলেন কিন্তু তাদের ইম্পর্টেন্স খুবই কম ছিল। তারপরে তিনি হুনদের পরাজিত করেন ও বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। তাহলে 2 জন নাম পেলে যারা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং পরবর্তীকালে স্কন্দগুপ্ত। ঠিক আছে, আর তার দ্বারা আরেকটা যে উল্লেখযোগ্য জিনিস সেটা হচ্ছে গিয়ে সুদর্শন হ্রদের সংস্কার করেন। সুদর্শন হ্রদের প্রথম উল্লেখ আমরা কোথায় পেয়েছিলাম? অশোকের আমলে তিনি বানিয়েছিলেন, এবং সেটা পরবর্তীকালে যখন খারাপ হয়ে যায় তখন সেটাকে আরেকবার রিপেয়ার বা সংস্কার করা হয়। স্কন্দগুপ্তের আমলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস? তিনি হুনদের পরাজিত করেন। প্রচুরবার কোয়েশ্চেন এসছে যে কোন সম্রাট বা কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেন, সেটা হবে স্কন্দগুপ্ত। ঠিক আছে, তোমাদের প্রথম থেকে আমি আরেকবার ছোট করে রিক্যাপ দিয়ে দিই। ঠিক আছে, অনেক কিছুই পড়িয়ে ফেলেছি এর ভিতরে। দেখো, গুপ্ত সাম্রাজ্য কে তৈরি করেন? শ্রীগুপ্ত। প্রথম উল্লেখযোগ্য সম্রাটকে? প্রথম চন্দ্রগুপ্ত। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন এবং লিচ্ছবি বংশের রাজকুমারী কুমারদেবীর সাথে বিবাহ করে নিজের ক্ষমতা বৃদ্ধি করেন। তারপরে প্রথম চন্দ্রগুপ্ত তার সিংহাসন আরোহণের দিন থেকে গুপ্তাব্দ চালু করেন। কোশ্চেন প্রচুরবার এসেছে যে গুপ্তাব্দ কে চালু করে আর কবে চালু করে, সাইডে আমি লিখে দিয়েছি 319 খ্রিস্টাব্দে। আর আরেকটা ইম্পর্টেন্ট যে পয়েন্ট, চন্দ্রগুপ্ত নিজের ও নিজের স্ত্রী রানী কুমার দেবীর মুখখচিত স্বর্ণ মুদ্রা দিনার প্রচলন করেন। মুখখচিত মানে মুদ্রার পেছনে তাদের মুখের আকৃতি দেওয়া। ঠিক আছে, ছবি ছাপানো তাদের। তারপরে সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সম্পর্কে সব থেকে বিস্তারিতভাবে জানা যায় প্রয়াগ প্রশস্তি অথবা এলাহাবাদ প্রশস্তি থেকে। প্রয়াগ প্রশস্তি আর এলাহাবাদ প্রশস্তি সেম জিনিস, কারণ প্রয়াগ আগে নাম ছিল, পরবর্তীকালে নাম পাল্টে এলাহাবাদ হয়। ঠিক আছে, তারপরে উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করেন সমুদ্রগুপ্ত, কিন্তু সে দক্ষিণ ভারতে গিয়ে যখন রাজ্য জয় করেন সেগুলো ফেরত দিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র ট্যাক্স নেওয়ার বদলে তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে তাদের রাজ্য ফেরত দিয়ে দিয়েছিলেন। এই নীতিটাকেই কি বলা হতো? গ্রহণ পরিমক্ষ নীতি। প্রচুরবার এসছে কোশ্চেন, গ্রহণ পরিমক্ষ নীতি কি? ঠিক আছে, তারপরে
তার যুদ্ধ পারদর্শিতার কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। কোয়েশ্চেনটা প্রচুরবার এসছে যে কাকে ভারতের নেপোলিয়ন বলা হয় এবং কে তাকে প্রথম ভারতের নেপোলিয়ন বলে। ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয়। কে প্রথমবার বলেন? ভিনসেন্ট স্মিথ। তারপর আমি ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি, এরপর এখনো ক্লাস বাকি আছে, ঠিক আছে? তারপরে আরো পয়েন্ট আছে। সমুদ্রগুপ্ত একমাত্র গুপ্ত সম্রাট ছিলেন যিনি সর্বরাজচ্ছেত্তা উপাধি গ্রহণ করেন। তাহলে এই যে উপাধিটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট কেন? কারণ একমাত্র সমুদ্রগুপ্তই এই উপাধিটা নিয়েছিলেন, তাছাড়া আর কোনো রাজা কোনোদিন এই উপাধিটা নেয়নি, ঠিক আছে? এছাড়াও সমুদ্রগুপ্তের আরো কয়েকটা উল্লেখযোগ্য উপাধি কবিরাজ, পরম ভাগবত ও অশ্বমেধ পরাক্রম। তার মধ্যে পরম ভাগবত আর অশ্বমেধ পরাক্রম যেটা, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে সমুদ্রগুপ্ত বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন ও অশ্বমেধ যজ্ঞ করেন, ঠিক আছে? সমুদ্রগুপ্ত প্রথমে বৈষ্ণব ধর্মের ছিলেন না, পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্ম নেন। খুব একটা ইম্পর্টেন্ট না পয়েন্টটা, ঠিক আছে? তাও কোশ্চেন এসছে। তারপরে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে সিংহল রাজ মেঘবর্মন দূত পাঠিয়ে চন্দ্রগুপ্তের কাছে বোধগয়াতে বৌদ্ধ মঠ তৈরি করার অনুমতি চান এবং সমুদ্রগুপ্ত তাকে অনুমতি প্রদান করেন। কোশ্চেনটা ইম্পর্টেন্ট কেন? কারণ প্রচুরবার কোশ্চেনে এসছে যে কোন রাজা সমুদ্রগুপ্তের কাছে বৌদ্ধ মঠ তৈরি করার জন্য অনুমতি চেয়েছিলেন। সেটা হবে সিংহল বা বর্তমান শ্রীলঙ্কার রাজা মেঘবর্মন, ঠিক আছে? মেঘবর্মন তার কাছে দূত বা মেসেঞ্জার পাঠিয়েছিল অনুমতি নেওয়ার জন্য বোধগয়াতে একটা বৌদ্ধ মঠ তৈরি করার। সমুদ্রগুপ্ত তাকে অনুমতি দিয়েও ছিলেন। তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা রামগুপ্তকে হত্যা করে সিংহাসন আরোহণ করেন ও রামগুপ্তের বিধবা স্ত্রী ধ্রুবদেবীকে বিবাহ করেন। বেসিক্যালি যেটা হয়েছিল আমি তোমাদের আগেই গল্প আকারে বলে দিয়েছি, এখন আর বলছি না। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে শকারি ও বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। শকদের পরাজিত করার খুশিতে তিনি রৌপ্য মুদ্রা চালু করেন, এগুলোকে রূপক নামে পরিচিত। আর এই পেজটা আমি তোমাদের একটু আগেই বললাম, তাই আরেকবার বলে দিচ্ছি না। এবার আমরা পরের স্লাইডে যাব, নেক্সট স্লাইড। ওকে, দেখো গুপ্ত যুগের কিছু উল্লেখযোগ্য তথ্য। সতী প্রথার প্রথম উল্লেখ গুপ্ত যুগে পাওয়া যায়, আর সেটা কোথায় পাওয়া যায়? এরান শিলালিপি থেকে পাওয়া যায়, ঠিক আছে? সতী প্রথা বেসিক্যালি কি? সতী প্রথা ছিল মধ্যযুগীয় ভারতে এর প্রচলন প্রচুর পরিমাণে বাড়তে থাকে, যেখানে যেটা করা হতো যে বর মরে গেলে তার যে স্ত্রী থাকতো তাকে জোর করে, অথবা সেই স্ত্রী কখনো কখনো নিজের স্বেচ্ছায় নিজেকে সেই আগুনে সমাহিত করে নিত বা নিজেও এই আগুনেই পুড়ে মরে যেত জীবন্ত অবস্থায়, ঠিক আছে? এই বীভৎস ঘটনার সতী প্রথা নামে প্রচলিত ছিল এবং এর যে প্রথম উল্লেখ পাওয়া যায় সেটা পাওয়া গিয়েছিল গুপ্ত যুগে। গুপ্ত যুগ থেকে শুরু হয়েছিল সেটা জানা যায়। আর তার প্রমাণ হচ্ছে এরান শিলালিপিতে লেখা আছে কথাগুলো। তারপরে প্রজাদের মূলত 4 প্রকারের কর প্রদান করতে হতো। করের থেকে কোয়েশ্চেন আসে যে গুপ্ত যুগে প্রচলিত করগুলি কোনটি, এর মধ্যে 4টে নাম দেবে, তার মধ্যে এই 4টের যে কোনো একটা থাকবে তার ভিতরে, ঠিক আছে? সবচেয়ে বেশি আসে ভাগ। ভাগ কি? উৎপাদনের 6/1 অংশ, ঠিক আছে? মানে কোনো কৃষি যদি তার মাঠে যা উৎপাদন করছে, ভাগ কথার অর্থ যেটা ছিল যে কর, তার মানে হচ্ছে একজন চাষি তার মাঠে যেটুকু উৎপাদন করে তার 6/1 রাজাকে দিয়ে দিতে হবে। এইটা ছিল ভাগ, ঠিক আছে? এছাড়া ছিল ভোগ। ভোগ কি ছিল? রাজা ভোগ বিলাসের জন্য যা যা প্রয়োজনীয়, তার বাড়ির জন্য কাঠ অথবা ফুল ফল, যা যা রাজার জীবনে প্রয়োজনীয় সেগুলো গ্রামবাসীরা প্রদান করবে রাজাকে, সেটা ছিল ভোগ। এটা একটা ট্যাক্স ছিল। তারপরে বলি। বলি প্রথমে শুরু হয়েছিল মৌর্য যুগে, ঠিক আছে? মৌর্য যুগে শুরু হয়েছিল, কিন্তু মৌর্য যুগের রাজারা এটা কমপ্লিমেন্টারি করেন, মানে তোমার ইচ্ছা হলে দাও এই ট্যাক্সটা, না ইচ্ছা হলে তোমার দেয়া লাগবে না। কিন্তু গুপ্ত যুগ আস্তে আস্তে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়, মানে বলি দিতেই হবে। কর এক প্রকারের, ঠিক আছে? টাকা, সেটা রাজাকে দিতে হবে। আর লাস্টের যেটা দরকারি ছিল উপরি কর, এটা আরো এক্সট্রা কর ছিল, যেটার কোনো কারণ বিশেষভাবে জানা যায় না, কিন্তু এটা ব্যবহার করা হতো। প্রজাদের এই করটাও দিতে হতো, উপরি কর। তারপর অজন্তা ও ইলোরা গুহা মন্দির এই যুগের অন্যতম স্থাপত্যের নিদর্শন। আমরা যে অজন্তা আর ইলোরা যে গুহাগুলো আমরা এখন জানি, সেগুলো এই আমলেই তৈরি হয়েছিল, ঠিক আছে? তারপরে বামিয়ান বুদ্ধ মূর্তি এই যুগে নির্মিত হয়। বামিয়ান যে বুদ্ধ মূর্তি, তোমরা হয়তো জানো না, সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি যেগুলো, তার মধ্যে সবচেয়ে বড় যেটা বামিয়ান বুদ্ধ মূর্তি, সেটাও গুপ্ত যুগেই তৈরি করা হয়েছিল, ঠিক আছে? গুপ্তরা কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি। তাছাড়াও তারা বৌদ্ধ ধর্মকে তারা সাপোর্ট করতো বেসিক্যালি, ঠিক আছে? তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি, কিন্তু বৌদ্ধ ধর্মকেও সাপোর্ট করতো এবং বাকি সমস্ত ধর্মকে সাপোর্ট করতো। তো সেই হিসাবে বৌদ্ধদের যে সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি বামিয়ান বুদ্ধ, সেটাও তৈরি করা হয়েছিল এই আমলে। তারপরে
অজন্তা ইলোরা গুহাচিত্র ও বাঘ গুহাচিত্র এই আমলের চিত্রকলার নিদর্শন। সাইডে তোমাদের একটা আমি ছবি দিয়ে দিয়েছি। এটা বাঘ যে গুহা মধ্যপ্রদেশ এলাকায় আছে, ঠিক আছে, সেখানের গুহার দেয়ালে ছবি আঁকতো, ঠিক আছে। এই যে ছবিটা, এটা বাঘ গুহার একটা ছবি। তো এই সমস্ত ছবি ছিল সেই আমলের চিত্রকলার নিদর্শন, মানে সেই আমলে কেমন কি ছবি আঁকা হতো তার প্রমাণ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন এখান থেকে যেটা প্রচুরবার এসছে, যে মেহরৌলির লৌহ স্তম্ভ যাতে আজও মরিচা পড়েনি, ঠিক আছে, এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে। মেহরৌলি দিল্লির কাছে একটা জায়গা, সেখানে একটা স্তম্ভ আছে লোহার পিলার, যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তৈরি করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বানিয়েছিলেন। সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন, এত বছর কেটে যাওয়ার পরেও, ঠিক আছে, গুপ্ত যুগ হিসাব মতন 300 খ্রিস্টাব্দ থেকে চালু হয়েছিল, আর আজ এখন 2024, তো তোমার প্রায় 1700 বছরের বেশি হতে চললো, ঠিক আছে। তো এখনো পর্যন্ত সেই লোহার যে স্তম্ভ, সেটায় কোনো মরিচা পড়েনি। এই জিনিসটার কারণে এই মেহরৌলির যে লৌহ স্তম্ভ, সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব গুপ্ত পরবর্তী যুগে, ঠিক আছে। আজকের ক্লাস খুব বেশি লম্বা করব না, আমরা অল্প ছোট ক্লাস রাখবো, ঠিক আছে। গুপ্ত পরবর্তী যুগ কি আছে, গৌড় রাজ্য। গুপ্ত পরবর্তী যুগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রাজ্য, গুপ্ত পরবর্তী বলতে গুপ্ত যুগ শেষ হওয়ার পরে। ও আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট তোমাদের মেনশন করে দেওয়া নেই, হয়তো ভুল হয়ে গিয়েছে আমার। তোমরা যারা খাতা পাশে আছে তারা লিখে রাখো, অথবা আমি যখন তোমাদের পিপিটি অ্যাপে প্রোভাইড করা হবে এই পিপিটিটা, তখন আমি অ্যাড করে দেবো। যে গুপ্ত বংশের শেষ সম্রাট, কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, যে গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন। উত্তর হবে গুপ্ত বংশের শেষ সম্রাট ছিলেন তৃতীয় কুমারগুপ্ত। গুপ্ত বংশের শেষ সম্রাট ছিলেন তৃতীয় কুমারগুপ্ত, ঠিক আছে। তারপর গৌড় রাজ্য। গৌড় রাজ্য কি, সম্রাট শশাঙ্ক প্রথম বাংলার স্বাধীন রাজ্য গঠন করেন। সম্রাট শশাঙ্ক, তোমরা হয়তো পড়েছো ইতিহাসে, শশাঙ্ক বাংলায় প্রথম যে রাজ্য তৈরি হয়, স্বাধীন রাজ্য, এর আগে যত রাজ্য তৈরি হয়েছে সে কোনো না কোনো বড় রাজার আন্ডারে তৈরি হতো, ঠিক আছে, কিন্তু শশাঙ্ক প্রথম রাজা ছিলেন যিনি বাংলাতে পুরোপুরি স্বাধীন রাজ্য গঠন করেন। এই কারণে এটা খুব দরকারি যে বাংলার প্রথম স্বাধীন রাজ্য কে গঠন করেন, শশাঙ্ক, এবং সেই রাজ্যের নাম কি, গৌড়, গৌড় রাজ্য অথবা গৌড় বংশ। আর এই পুরো বংশের সব থেকে ইম্পর্টেন্ট কে ছিল, শশাঙ্ক। শশাঙ্ক মারা যাওয়ার পরে এই বংশ শেষ হয়ে যায়। তারপরে তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। গৌড় রাজ্যের রাজধানী অথবা শশাঙ্কের রাজধানী কোশ্চেনে আসে কোথায় ছিল, কর্ণসুবর্ণতে ছিল। তারপরে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় শক্তিশালী শাসকের অভাবে প্রায় 200 বছর ধরে অরাজকতা ছড়িয়ে পড়ে, যা মৎস্যন্যায় নামে খ্যাত। তোমরা ইতিহাস হয়তো পড়েছো, মৎস্যন্যায় কথার অর্থ কি, পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে নেয়, সেই রকম ঘটনাকে মৎস্যন্যায় বলা হয়, ঠিক আছে। এইখানেও কি হতো, যখন শশাঙ্ক মারা যায় তখন শশাঙ্কের যে রাজ্য ছিল সেটা ভেঙে প্রচুর টুকরো হয়ে গিয়েছিল। সেখানে যারা একটু বড় ছিল তারা ছোট যে রাজ্যগুলো ছিল সেগুলোর সাথে যুদ্ধ করে সেগুলো জয় করার চেষ্টা করছিল। 200 বছর ধরে এই জিনিসটা চলছিল, ঠিক আছে। তো এটাকে মৎস্যন্যায় বলা হয় বাংলার ইতিহাসে। তারপরে পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, প্রতিষ্ঠাতা পুষ্যভূতি ছিলেন। আর একটা জিনিস, পুষ্যভূতি বংশের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে বর্ধন বংশ, ঠিক আছে। সেটা কেন একটু পরে তোমরা দেখতে পাবে। বর্ধন বংশ কেন বলা হতো, দেখো, এদের রাজধানী ছিল থানেশ্বর, এবং প্রথম উল্লেখযোগ্য যে রাজা ছিলেন তিনি ছিলেন প্রভাকর বর্ধন, ঠিক আছে। যতগুলো উল্লেখযোগ্য রাজা হয়েছিল তাদের নামের পেছনে বর্ধন আছে দেখেই এই বংশটাকে বর্ধন বংশও বলা হয়, ঠিক আছে। যেমন প্রথম উল্লেখযোগ্য রাজা প্রভাকর বর্ধন, তিনি ধীরে ধীরে রাজ্য বড় করতে থাকেন। তারপরে রাজ্যবর্ধনের পর তার ভাই হর্ষবর্ধন সিংহাসন গ্রহণ করেন। এখানে দেখো, প্রভাকর বর্ধন যিনি ছিলেন তার বড় ছেলে ছিল রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন প্রথমে সিংহাসনে বসেন কিন্তু তিনি মারা যান। আচ্ছা, বেসিক্যালি এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদের বলে দিই, ইন্টারেস্টিং ঘটনা। প্রভাকর বর্ধনের তিনটে ছেলে মেয়ে ছিল। এক ছিল রাজ্যবর্ধন, তার ভাই হর্ষবর্ধন, এবং এদের দুজনের বোন হর্ষশ্রী না কি যেন বেশ একটা নাম ছিল, ঠিক আছে, নামটা আমার ঠিক মনে নেই। তো তার বিবাহ হয়েছিল, এদের আন্ডারে একটা রাজা ছিল, ছোট রাজা ছিল, ঠিক আছে, যাকে কনৌজের রাজা বানানো হয়েছিল এদের আন্ডারে। তো তার সাথে নিজেদের বোনের বিয়ে এরা দিয়েছিল, এবং দেওয়ার পরে কি হয়েছিল, মালওয়া, বর্তমান মহারাষ্ট্রের বা গুজরাটের এরিয়ার দিকে যে জায়গাটা আছে, সেখানে একজন রাজা ছিলেন দেবভূতি, যথাসম্ভব দেবগুপ্ত এবং শশাঙ্ক, এরা দুজন মিলে জোট বেঁধে ওই যে বোনকে যার সাথে বিয়ে দিয়েছিল
তাকে পরাজিত করে এবং তাকে হত্যা করে, এবং হত্যা করার পরে তাদের যে বোন ছিল তাকে বন্দি বানায়। এবার যেহেতু বোনকে বন্দি বানিয়েছে, অপমান হিসেবে রাজ্যবর্ধন কি করেছিল, অপমানের প্রতিরোধ হিসেবে সে দেবগুপ্ত এবং শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে যায় এবং পরাজিত হয় এবং হত্যাও করা হয় রাজ্যবর্ধনকে। ঠিক আছে, শশাঙ্ক আর দেবগুপ্ত মিলে রাজ্যবর্ধনকে হত্যা করে। এবং এই যুদ্ধ চলাকালীন তাদের যে বোন ছিল সে মধ্য ভারতের যে জঙ্গল, বিন্ধ্য পর্বতের এলাকার যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তারপরে যখন রাজ্যবর্ধন মারা যায়, তারপরে রাজ্যবর্ধনের ভাই হর্ষবর্ধন, যাকে শিলাদিত্য বলেও ডাকা হয়, সে সিংহাসনে বসে এবং সিংহাসনে বসার পরে সবচেয়ে আগে সে যে জিনিসটা করে সেটা হচ্ছে গিয়ে ওই জঙ্গলের ভেতরে থেকে নিজের বোনকে উদ্ধার করে। ঠিক আছে, ওই জঙ্গলের ভেতরে তার বোনকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে সে সবার আগে যে জিনিসটা করে সেটা হচ্ছে দেবগুপ্ত আর শশাঙ্ক, যারা তার ভাইকে মেরেছে এবং বোনের যে বর তাকেও মেরেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে যায় এবং দেবগুপ্তকে হত্যা করে। ঠিক আছে, কিন্তু শশাঙ্ককে পরাজিত করতে পারেনি প্রথমে। পরবর্তীতে আবার শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ চালায়, তো সেই টাইমটায় শশাঙ্ক তার আগে মারা যায়। তখন হর্ষবর্ধন শশাঙ্কের যে রাজ্য ছিল সেখান থেকে বেশ খানিকটা জায়গা দখল করে নেয়। ঠিক আছে, এটা ছিল হর্ষবর্ধনের কাহিনী। তো হর্ষবর্ধন সিংহাসন গ্রহণ করেন এবং দক্ষিণ ভারতে অভিযান করতে গিয়ে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। এই কোশ্চেনটা প্রচুরবার এসছে যে হর্ষবর্ধনকে দক্ষিণ ভারতে অভিযান করতে কে বাধা দেয় বা কার কাছ থেকে বাধা পান তিনি। তো সেই বাধাটা কার কাছ থেকে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন দ্বিতীয় পুলকেশীর কাছ থেকে। কোশ্চেন প্রচুরবার এসছে। ঠিক আছে, তোমাদের WBP বলো, KP বলো, এসব জায়গায় প্রচুরবার এই কোশ্চেনটা এসছে। তো মনে রাখবে যে দক্ষিণ ভারতের অভিযান কে প্রতিরোধ করেন? হর্ষবর্ধনের দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর কাছে হেরে যাওয়ার পরে তিনি আর কোনোদিন দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হননি। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের কি কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে অথবা যে কোনো কিছু একটা নিয়ে কোনো কনফিউশন থাকলে চ্যাট বক্সে কাইন্ডলি একটুখানি মেসেজ করে দিও। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা না থাকে সেটাও একটুখানি জানিয়ে দিও। তো তারপরে দেখো, আর বেশি নেই, আমাদের ক্লাস হয়তো এখনই শেষ হয়ে যাবে। এই তো দেখো, হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং ভারতে আসেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যে হিউয়েন সাং কার আমলে ভারতে এসেছিলেন? হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিলেন। ঠিক আছে, প্রচুরবার কোশ্চেন এসছে। আর একটা দরকারি যেটা তথ্য, যে হিউয়েন সাং এর লিখিত গ্রন্থের নাম কি? তো সেটা কেউ যদি লিখতে পারো খুব ভালো, না হলে আমরা পরে যখন আলোচনা করব তোমাদের পুরো লিস্ট আমি বানিয়ে দেবো, তোমাদের সেটার উপরে কাজ চলছে এখনো। ঠিক আছে, তোমাদের এই মেডিভেল ইন্ডিয়া বা মধ্যযুগীয় ভারত শুরু হওয়ার আগে আমি তোমাদের এই ইতিহাসে যা যা দরকারি বইগুলো আছে এবং তাদের যে লেখকেরা আছেন তাদের সম্পূর্ণ একটা লিস্ট, সেটার উপরেও ক্লাস হবে তোমাদের। এর পরে আরেকটা ক্লাস হবে প্রাচীন ভারতের উপরে। ঠিক আছে, তারপর আমরা মধ্য ভারত চালু করব। তো হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচনা করেন। প্রচুরবার কোশ্চেন এসছে যে হর্ষচরিত কে রচনা করেন, হর্ষচরিত কি নিয়ে? তো সেটা হচ্ছে গিয়ে হর্ষবর্ধনের জীবনী, এবং সেটা কে রচনা করেন? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। ঠিক আছে, তারপরে যে কোশ্চেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুরবার এসছে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। হর্ষবর্ধন কাদম্বরী ও প্রিয়দর্শিকা নামে দুটি সংস্কৃত নাটকের রচনা করেন। হর্ষবর্ধন রচিত নাটকের নাম কোনটি বলে প্রচুরবার কোশ্চেন করা আসছে, যেখানে তোমাদের 4টে অপশন দেওয়া থাকে, তার ভিতরে হয়তো কাদম্বরী দেওয়া থাকবে, নয়তো প্রিয়দর্শিকা দেওয়া থাকবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা মেনশন করে দিয়ে জিজ্ঞেস করে যে হর্ষবর্ধন দ্বারা রচিত কোন নাটকটি এখানে মেনশন করা আছে। সেখানে কাদম্বরী থাকবে, নয়তো প্রিয়দর্শিকা থাকবে, যেটা থাকবে তোমাদের সেটা টিক করতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের ক্লাস। এবার তোমাদের আমি প্রথম থেকে আর রিভাইজ দিলাম না এখন। ঠিক আছে, 40 মিনিটের ক্লাস তোমাদের হয়ে গিয়েছে। তো কারোর যদি কোনো অসুবিধা থাকে, ঠিক আছে, সে কাইন্ডলি একবার আমার চ্যাট বক্সে জানাও। আর যদি কোনো প্রবলেম না থাকে তো আমরা ধীরে ধীরে ক্লাস একটু পরে এন্ড করব। 2-4টে কথা বলে তোমাদের সাথে হয়তো। কারোর কি কোনো প্রবলেম আছে এখান থেকে? পুরো যে ক্লাস আমরা আজকে করলাম এর মধ্যে কারোর কি কোনো প্রবলেম আছে? বিদিশা সিইউ কি? রাইট, হিউয়েন সাং এর লেখা সিইউ কি, কারেক্ট। কারোর কোনো কোয়েশ্চেন আছে কি? পুরো যে ক্লাস আমরা করলাম আজকে তার ভিতরে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, বা অথবা কারোর যদি মনে হয় যে সে লেট জয়েন করেছে, আরেকবার রিভাইজ করিয়ে দিতে, আমি ছোট করে রিভাইজ করিয়েও দেবো। ঠিক আছে,
কারোর যদি সেটা মনে হয় যে আরেকবার দরকারি জিনিসগুলো একবার করে মেনশন করে দিন, তো 10-15 মিনিটের মধ্যে বেসিক্যালি করে দেওয়া যাবে সেটা। কারোর কি আর কোনো কোশ্চেন বাকি আছে এখন? কারোর যদি কোনো কোশ্চেন বাকি থাকে এই পর্যন্ত যে ক্লাস হলো, নির্দ্বিধায় তোমরা জিজ্ঞেস করো, কোনো ব্যাপার না। যার যেটা কোশ্চেন আছে সেটা আমি সলভ করিয়ে দেবো। আজকে আমরা ক্লাস করলাম গুপ্ত যুগের উপরে আর গুপ্ত পরবর্তী যুগের মেন যে পরবর্তীকালে গুপ্ত যুগ শেষ হওয়ার পরে যে দুটো বংশ সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, গৌড় বংশ আর বর্ধন বংশ অথবা পুষ্যভূতি বংশ, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এরপরে আরো কতগুলো ছোট ছোট রাজবংশ আছে দক্ষিণ ভারতে যারা ছিল, ঠিক আছে, রাষ্ট্রকূট, বাতাপি, পল্লব, চোল, বকাটক, এই সমস্ত রাজ্য নিয়ে আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আর সেই ক্লাস শেষ হওয়া মানে আমাদের প্রাচীন ভারত শেষ। তারপরে আমরা মধ্যযুগীয় ভারত শুরু করব, যেখানে সব থেকে ইন্টারেস্টিং ঘটনা ঘটা শুরু হয়, ঠিক আছে। মধ্যযুগীয় ভারতে তোমার সুলতানি আমল শুরু হবে, ঠিক আছে, সুলতানি রাজবংশের প্রতিষ্ঠা হবে, তারপরে ধীরে ধীরে মুঘল রাজবংশ আসবে, তারপরে ইংরেজরা আসবে, ঠিক আছে। আমরা সবাই ভালো স্টুডেন্ট, তাই আর কোনো ডাউট নেই। সোহেল স্টুডিও, নো ডাউট, সবাই ভালো তোমরা, ঠিক আছে। শুনেও ভালো লাগলো। তো আর কারোর কোনো ডাউট নেই এটুকু যে ক্লাস করলে তোমরা? স্যার হর্ষবর্ধন রত্নাবলী ও লিখেছিল, ইয়েস, হ্যাঁ, এটা তোমাদের এখানে আমারও মেনশন করে দেওয়া হয়নি, আমারও একটুখানি মিস্টেক হয়ে গিয়েছে, এখানে আরো একটা নাম হবে। ভেরি গুড বিদিশা, আমার একটুখানি মিস্টেক হয়ে গিয়েছিল, রত্নাবলীও হর্ষবর্ধন লিখেছিলেন, ইয়েস। থ্যাংক ইউ বিদিশা পয়েন্ট আউট করে দেওয়ার জন্য, ঠিক আছে। সবচেয়ে বেশি কোয়েশ্চেন কাদম্বরী আর প্রিয়দর্শিকার থেকে আসে, ঠিক আছে, রত্নাবলী মেনশন খুব কম থাকে দেখে আমারও স্লিপ হয়ে গিয়েছে মাইন্ড থেকে। কিন্তু হ্যাঁ, রত্নাবলীও ইম্পর্টেন্ট, রত্নাবলীও হর্ষবর্ধন লিখেছিলেন। আর কারোর কোনো ডাউট আছে? গুপ্ত সাম্রাজ্যের যেটুকু জিনিস আমি তোমাদের মেনশন করে দিয়েছি ওইটুকুই দরকারি। গুপ্ত সাম্রাজ্যের এর বাইরে আর কিছু পড়তে যেও না কোনো বইয়ের থেকে, ঠিক আছে। অনেক বই আমি যখন প্রিপারেশনে রিসার্চ পুরোপুরি ছিলাম, তো প্রচুর বই আমিও পড়েছি যেখানে অনেক এক্সট্রা তথ্য দেওয়া থাকে, ঠিক আছে, দরকার নেই সেগুলো। এক্সট্রা ইনফরমেশন ক্যারি করে নিয়ে যাওয়া মানে নিজের মাথায় হেডেক বাড়ানো। যেটুকু দরকারি সেটুকু নিয়ে যাও, এনাফ। পরীক্ষায় এর বাইরে খুব বেশি একটা কিছু জিজ্ঞাসা করে না, ঠিক আছে। শুধুমাত্র স্টেট লেভেলের এক্সাম এমনই নয়, তোমাদের যদি এই জিনিসগুলো পড়ে তোমরা সেন্ট্রাল লেভেলের এক্সামেও বসো, কোনো ব্যাপার না। সামনে তোমাদের যত সম্ভব আরপিএফ এর ফর্মের লাস্ট ডেট চলে আসছে 14 তারিখে। কেউ যদি সেটাও ফিল আপ করে থাকো খুব ভালো, ক্লাস করতে থাকো রেগুলার, ঠিক আছে। আরপিএফ এর এক্সাম শুরু হওয়ার আগে তোমাদের সিলেবাসও প্রায় কমপ্লিট হয়ে যাবে, ইতিহাসের বলো, জিওগ্রাফি বলো। পড়ানোর পর কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলে ভালো হয়। কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলে ভালো হয়, এটা আমারও মতামত সেম। কিন্তু কি হয় বলতো, বেসিক্যালি এনার্জি থাকে না স্টুডেন্টদের সবার। তো কোয়েশ্চেন অ্যান্সারের যে পার্টটা, আচ্ছা কোয়েশ্চেন অ্যান্সারের থেকে মনে পড়লো, তোমরা যারা অ্যাপ ডাউনলোড করেছো তারা হয়তো জানো ওখানে টেস্ট পোর্টাল বলে একটা পোর্টাল আছে। তোমাদের আজকে রাতেই ফার্স্ট ওখানে টেস্ট চালু হয়ে যাবে। আজকে রাতে আমি ইতিহাসের টেস্ট ওখানে চালু করে দেবো, যেহেতু আমাদের মধ্যযুগীয় মানে প্রাচীন ভারত শেষ হয়ে যাচ্ছে আজকে এবং এর পরে যে ক্লাস তার ভিতরেই। পরের ক্লাসটা অতটাও ইম্পর্টেন্ট না, কিন্তু কিছু দরকারি তথ্য আছে, ঠিক আছে। তো তোমাদের যেহেতু মধ্যযুগীয় ভারত শুরু হবে এরপরে, তার আগে আগে আমি তোমার প্রাচীন ভারতের উপরে যতগুলো টেস্ট সিরিজ বা টেস্ট নেওয়ার সেগুলো আমি ওখানে আপলোড করব। ওখানে তোমাদের কোয়েশ্চেন থাকবে, অপশন দেওয়া থাকবে। তোমরা যাদের কাছে টেক্সট বুকের সাবস্ক্রিপশন নেই, ঠিক আছে, টেক্সট বুক মানে তোমার যে অ্যাপটা রয়েছে যেখানে সাবস্ক্রিপশনের বদলে কোয়েশ্চেন পেপার সলভ করতে পারা যায়, তো যাদের সেই সাবস্ক্রিপশন নেই তাদের জন্য কোনো চিন্তার ব্যাপার নেই।
আমাদের যে অ্যাপ আছে তার ভেতরেই তোমরা আজকে রাতের থেকে চালু হয়ে যাবে ইতিহাসের কোয়েশ্চেন আপলোড করা, ঠিক আছে? তোমরা টেস্ট সিরিজ পেয়ে যাবে ওখানেই। প্রাচীন ভারতের থেকে প্রায় 8-10 খানা টেস্ট সিরিজ তোমরা পাবে, টেস্ট পেপার তোমরা ওখানেই পেয়ে যাবে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের প্র্যাকটিসের দিকেও সমস্ত কাজ ওই এক অ্যাপেই হয়ে যাবে, ঠিক আছে? আর পড়ানোর পর কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলে ভালো হয়, ঠিক আছে? তাহলে কি আজকের ক্লাসের উপরে কোয়েশ্চেন ধরবো কয়েকটা? আজকে যে ক্লাসগুলো করালাম আমি, আজকে যারা যারা ক্লাস করেছো তাদের দু একটা কোয়েশ্চেন ধরি, দেখি, দেখা যাক। সর্বরাজচ্ছেত্তা উপাধি কোন রাজা গ্রহণ করেছিল? মনে আছে কারোর? সর্বরাজচ্ছেত্তা উপাধি কোন রাজা গ্রহণ করেছিল? যে যে অ্যান্সার লিখছো লিখতে থাকো, আর যেটা আমি বলছিলাম সেটা আমি বলতে থাকি, ঠিক আছে? তোমাদের আজকে রাতে ফার্স্ট টাইম তোমাদের অ্যাপে টেস্ট সিরিজ চালু হবে, তো সেটা পূজা মণ্ডল সমুদ্রগুপ্ত, কারেক্ট, একদম ঠিক, সমুদ্রগুপ্ত ছিলেন। তারপরের কোয়েশ্চেন, ফাহিয়েন কার আমলে ভারতে এসেছিলেন? ফাহিয়েন কার আমলে ভারতে এসেছিলেন? আচ্ছা, যে কোয়েশ্চেনটা তোমাদের আমি আরো করছিলাম, কথা হোক তোমাদের সাথে কিছুক্ষণ, দেখা যাক। টেস্ট সিরিজ আপলোড করলে তোমরা কি টেস্ট সিরিজ ট্রাই করবে অথবা টেস্টগুলো দেবে ওখানে? শুনে দেখি। স্যার দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিদিশা, স্যার পূজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রাইট। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন। আচ্ছা, শিলাদিত্য কোন রাজার নাম ছিল বলো দেখি? বিদিশা, সমুদ্রগুপ্ত, হ্যাঁ হ্যাঁ সমুদ্রগুপ্ত না, বিদিশা সমুদ্রগুপ্ত নয়। যদি আগের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে থাকো তাহলে সেটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর যদি এখন যেটা জিজ্ঞেস করলাম যে শিলাদিত্য কার নাম ছিল, সেটা সমুদ্রগুপ্ত নয়, সমুদ্রগুপ্ত নয় সেটা কোনো মতেই। ধীরে ধীরে তোমাদের যে অ্যাপ রয়েছে, স্কন্দগুপ্ত পূজা মণ্ডল না, শিলাদত্ত স্কন্দগুপ্তেরও নাম ছিল না। শিলাদিত্য আমি তোমাদের লাস্ট একটু আগেই মেনশন করিয়ে দিয়েছিলাম, এই দেখো। রাজ্যবর্ধনের পর তার ভাই হর্ষবর্ধন ব্র্যাকেটে শিলাদিত্য সিংহাসন গ্রহণ করেন। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে হর্ষবর্ধনকে শিলাদিত্য নামেও ডাকা হয়, চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড না। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শিলাদিত্য নামে পরিচিত ছিলেন না। রাজ্যবর্ধনের পরে তার যে ভাই হর্ষবর্ধন ছিলেন তার নাম শিলাদিত্য ছিল। চন্দ্রগুপ্ত দ্বিতীয় তার ছিল বিক্রমাদিত্য, শিলাদিত্য নাম, ঠিক আছে? আচ্ছা, তারপরের কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন ধরা যাক। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে প্রতিষ্ঠা করেন গুপ্ত সাম্রাজ্য? হর্ষবর্ধন, ইয়েস। বিদিশা, হর্ষবর্ধনের নাম শিলাদিত্য ছিল। নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। স্যার ফার্স্ট কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছি। ওকে, ঠিক আছে। পূজা মণ্ডল, শ্রীগুপ্ত, বিদিশা এস, হর্ষবর্ধন। হর্ষবর্ধন না, বিদিশা কোনটার অ্যান্সার দিচ্ছ তুমি? হর্ষবর্ধন নয় কিন্তু গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, শ্রীগুপ্ত ছিল। পূজা ঠিক। নেক্সট আরো দু একটা কোয়েশ্চেন ধরা যাক, দেখা যাক। আজকে প্রচুর পরিমাণে ইনফরমেশন আজকের ক্লাসে ছিল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ভারতের হুন আক্রমণ কে প্রতিহত করেন বা হুনদের কে পরাজিত করেছিলেন? কোন রাজা হুনদের পরাজিত করেছিলেন? বিদিশা, শ্রীগুপ্ত, হ্যাঁ।
তোমার গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত ছিল। কারেক্ট বিদিশা। তারপরের কোয়েশ্চেন ছিল যে হুনদের আক্রমণ কে প্রতিহত করেছিলেন? কে হুনদের পরাজিত করেছিলেন? স্কন্দগুপ্ত, রাইট, স্কন্দগুপ্ত করেছিলেন। তারপরে দেখা যাক নেক্সট কোন কোশ্চেনটা ধরা যেতে পারে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সেকেন্ড অ্যান্সার দিয়েছি বিদিশা, ইয়েস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, কারেক্ট, সমুদ্রগুপ্তকে বলা হয়। পূজার অ্যান্সার সবচেয়ে ফার্স্ট আসছে আর সবচেয়ে ঠিক অ্যান্সার গুলো আসছে। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন ধরা যাক। গুপ্ত আমলে স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? দেখা যাক, গুপ্ত আমলে স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? তোমরা অ্যান্সার গুলো লিখতে থাকো, আর যে কথাগুলো আমার বলা এখনো বাকি আছে। বিদিশা, সমুদ্রগুপ্ত, yes, পূজা, দিনারের পেছনে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, জিজ্ঞেস করছো আমায় পূজা? শিওর হয়ে অ্যান্সার দিতে হবে, পেছনে কোয়েশ্চেন মার্ক থাকলে তো হবে না। শিওর হয়ে তারপরে অ্যান্সার দাও। যে কথাগুলো আমি বলছিলাম, যে তোমাদের যে ক্যারিয়ার জোন অ্যাপটা আছে, ঠিক আছে, ওর ভেতরেই তোমাদের টেস্ট সিরিজ আপলোড করা হবে, সমস্ত সাবজেক্ট, শুধু হিস্ট্রি বলে নয়। হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, পলিটি, দিনার হবে। পূজা একদম রাইট, ঠিক। তো কোয়েশ্চেন অ্যান্সার আজকে এই পর্যন্তই রাখা যাক। আর যে কথাগুলো বলছিলাম, যে ওখানে তোমাদের অ্যাপে সমস্ত রকমের যা যা প্রয়োজনীয় জিনিস এক্সাম প্রিপারেশনের জন্য, সামনে তোমাদের ডাব্লিউবিপি আছে, কেপি আছে, পঞ্চায়েতের এক্সাম আছে, আরপিএফ এর ফর্ম ছেড়ে দিয়েছে 14 তারিখের লাস্ট ডেট, যারা এখনো ফিল আপ করোনি ফিল আপ করে নাও, ঠিক আছে। বিদিশার দিনার, একদম রাইট, বিদিশার দিনার। তো ওগুলো করে রাখো। তোমাদের অ্যাপে সমস্ত রকমের কোয়েশ্চেন পেপার আপলোড হবে, টেস্ট আপলোড হবে, তোমরা সেগুলো অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে। ওখানে অ্যাটেম্প্ট করার সাথে সাথে টেক্সট বুকের মতন তোমাদের স্কোর যা হয় সেগুলো তোমরা দেখতে পারবে। তাতে তোমরা নিজেরাও টের পাবে যে তোমাদের প্রিপারেশন কতদূর ঠিক কতদূর ভুল যাচ্ছে, তোমাদের একটা বেসিক আইডিয়া থাকবে, ঠিক আছে। আর সব ক্লাস এই চ্যানেলেই তোমাদের সমস্ত ক্লাসের ভিডিও তোমরা পাবে, প্রত্যেকদিন লাইভ ক্লাস হবে, ঠিক আছে। তো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো, যারা চ্যানেল শেয়ার করনি শেয়ার করে দাও ভিডিওগুলোকে। তোমাদের যা যা ফ্রেন্ডরা আছে যারা এখনো প্রিপারেশন নিচ্ছে কিন্তু কোনো ভালো কোচিং পাচ্ছে না, ঠিক আছে, তাদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও ক্লাসগুলো করতে পারে। আর আর কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করে নাও, না হলে তারপর ধীরে ধীরে আমি ক্লাস এন্ড করি। কারোর যদি কোনো কিছু নিয়ে কোনো ডাউট থাকে, শুধুমাত্র ক্লাস নয়, ক্যারিয়ার জোন অ্যাপ নিয়ে, ক্যারিয়ার জোন সম্পর্কে কারোর যদি কিছু জানার থাকে। আর ক্যারিয়ার জোনে শুধুমাত্র ডাব্লিউবিপি, কেপি, পঞ্চায়েত, আরপিএফ এগুলোর প্রিপারেশন চলছে না, ক্যারিয়ার জোনে তোমার এসএলএসটি যেটা, সেখানের প্রিপারেশন চলছে, টেটের যে তার জন্য প্রিপারেশন চলছে।
টেটের জন্য যা যা ম্যাটেরিয়াল দরকারি, যেই স্লাইড তোমাদের প্রোভাইড করা হবে সেগুলো পড়লে তোমাদের টেটের কাজ হবে, সেগুলো আলাদা স্লাইড আছে, আলাদা স্যার আছেন তাদের, ঠিক আছে? তো যারা টেট অথবা এসএলএসটি নিয়ে ইচ্ছুক তারা সেই ক্লাসগুলো জয়েন করতে পারো। আমি ক্লাস শেষ হলে এই ভিডিওরই ডেসক্রিপশনে তোমাদের বর্তমানে কোনো লিঙ্ক প্রোভাইড করা হয়নি, আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের, আর বাকি যা যা গ্রুপ আছে সমস্ত গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ধীরে ধীরে জয়েন হয়ে যাও অ্যাপে, ঠিক আছে? তো কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাস এন্ড করি আমি, 1 ঘন্টা হতে চললো প্রায়। ওকে, কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো গুড নাইট টু এভরিওয়ান।